বাংলাদেশের স্বাধীনতার পরে এই ৫০ বছরেই কিন্তু গতানুগতিকভাবে বাংলাদেশের শিক্ষার মান সবসময় কিন্তু কমে আসছিল এবং বিশেষ করে উচ্চশিক্ষার মানটা এমন পর্যায়ে গিয়েছে যে আমরা এখন সত্যিকার অর্থে বিশ্বের সাথে মানে যখন কম্পেয়ার করি তখন বাংলাদেশের উচ্চশিক্ষা অঙ্গন নিয়ে আমরা চিন্তিত হয়ে পড়ি। তো আজকে যদি প্রথমেই আমরা শিক্ষার যে বিস্তার ঘটেছে বাংলাদেশে, আপনি দেখবেন যে ইন টার্মস অফ স্ট্যাটিস্টিক্স কিন্তু বাংলাদেশের শিক্ষার অনেক ধরনের উন্নতি হয়েছে। আপনি যদি বলেন যে শিক্ষিতের হার বেড়েছে এবং আমাদের জেন্ডার ওয়াইজ যদি আমরা পুরুষ মহিলার শিক্ষার কথা বলি, সেটাও কিন্তু আমরা অন্তত স্ট্যাটিস্টিক্সের ইয়েতে ইন্ডিকেটরে কিন্তু বেড়েছে। এবং আমরা যদি দেখি যে প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যায়ে যে পরিমাণ ছাত্রছাত্রী মানে তারা অংশগ্রহণ করছে, সেই সংখ্যাটাও কিন্তু বাড়ছে। এটা জনসংখ্যার অগ্রগতির সাথে সাথে শিক্ষা প্রতিষ্ঠানেও তাদের উপস্থিতির সংখ্যা বেড়েছে, কিন্তু গুণগত মানটা নিয়েই হচ্ছে আমাদের সবচেয়ে বেশি বড় প্রশ্ন, এবং যেটা নিয়ে আমরা সবসময় প্রশ্ন এবং সবসময় চিন্তায় রয়েছি যে বাংলাদেশ বিশ্বমানের সাথে তাল মিলিয়ে কিন্তু শিক্ষাটা না। আপনি ভালোভাবেই কিন্তু এবং প্রাসঙ্গিক ক্রমেই বলছেন যে এবারের জুলাই আন্দোলনটা যেই বৈষম্যকে ঘিরে মানে আন্দোলনটা জেগে উঠেছিল, সেটা হচ্ছে তরুণদের অপরচুনিটির ক্ষেত্রে আমরা জাতি হিসাবে কিন্তু সেই সুযোগগুলো কিন্তু করে দিতে পারি না। এই সুযোগগুলো থেকে যখন তারা বঞ্চিত হতে ছিল এবং পর্যায়ক্রমিকভাবে তারা দেখছে যে তারা কোটা এবং অন্যান্য ক্ষেত্রে তারা নানানভাবে কিন্তু বৈষম্যের শিকার হয়েছে। সেটার কারণ হচ্ছে যে এদেশের শিক্ষা ব্যবস্থা যেভাবে ডিজাইন করা হয়েছে, তার সাথে আমরা কিন্তু কর্মসংস্থানের কোনো ব্যবস্থা করতে পারিনি। ফলে আমাদের তরুণ গ্র্যাজুয়েট বা যারা ছাত্রছাত্রী রয়েছেন, তারা কিন্তু একদিকে পড়াশোনার জন্য কিন্তু শিক্ষা অঙ্গনে রয়েছেন, কিন্তু অন্যদিকে তারা কিন্তু তাদের ভবিষ্যৎকে ঘোলাটে দেখছেন, যেহেতু তাদের জন্য কোনো ধরনের জব বা ইন্ডাস্ট্রি অথবা নিজেদের কোনো কাজ করার কর্মক্ষেত্রে যাওয়ার সেই অপরচুনিটিটা তারা পাচ্ছিল না। ফলে এটা সব কিছু মিলেই কিন্তু এবারের যে জুলাই মানে আপরাইজিং অথবা আন্দোলন, সেটা আমরা দেখেছি যে একভাবে ফুলে ফেঁপে এসে সেটার আলটিমেট ফলন আমরা দেখেছি যে একটা সরকারকে এখান থেকে রীতিমতো আপনার বিতাড়িত করা হয়েছে। সেই প্রসঙ্গে আমি যদি বলি যে প্রাসঙ্গিক ক্রমেই যে এখন সরকারের পতন হয়েছে বলেই যে আমাদের আবার শিক্ষা এবং অপরচুনিটি ক্ষেত্রে যে জাতি হিসেবে আমাদের কাজ করতে হবে, সেই জায়গাটাই কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো ধরনের ভালো কর্মসূচি দেখছি না। আমরা গুণগত শিক্ষার মান নিশ্চিতকরণের জন্য যে জিনিসগুলো দরকার, সেটা কিন্তু আমরা এখনও করতে পারিনি, অথবা বাংলাদেশে একটা উচ্চশিক্ষার মধ্যে গুণের মানে নিয়ন্ত্রণ এবং কোয়ালিটি এনহ্যান্সমেন্ট করার যেই সুযোগগুলো এডুকেশন সেক্টরে, সেটা এডুকেশন শিক্ষা মন্ত্রণালয় হতে পারে, সেটা ইউজিসি হতে পারে, সেটা বোর্ডগুলো হতে পারে, কারিগরি বোর্ড এবং অন্যান্য শিক্ষার বোর্ড, এবং সেটা শিক্ষার মাধ্যম হতে পারে এবং শিক্ষার বিভিন্ন স্তর হতে পারে। আপনি প্রাথমিক স্তর থেকে শুরু করে স্কুল, হাই স্কুল কিংবা উচ্চশিক্ষা স্তরে আমাদের যে পাইপলাইনটা আছে, সেখানে কিন্তু আমরা একটা স্তর থেকে অন্য স্তরে যাওয়ার জন্য যে প্রস্তুতি এবং যেই লেভেল অফ অ্যানালিটিক্যাল ফ্রেমওয়ার্ক অফ এ স্টুডেন্ট, সেটা কিন্তু আমরা একভাবে দেখছি না। যে কোনোভাবে প্রত্যেকটা জায়গায় গ্যাপ নিয়ে এগিয়ে গেলে আলটিমেটলি যেটা হয় যে একটা গ্র্যাজুয়েট তৈরি হয়, যে গ্র্যাজুয়েটটা আসলে কিন্তু মার্কেটে সেলেবল হয় না। সুতরাং বাংলাদেশকে এই যে সেলেবল হচ্ছে না, সেই জায়গাটাতে কাজ করতে হবে, এবং সেটার একমাত্র কাজই হচ্ছে স্কিলের জায়গাটাতে ফোকাস করা। এই গুণগত মানের এডুকেশন আসবে একসাথে যখন আমরা ফোকাস করব যে এখন আমাদের কোন ধরনের স্কিলটা দরকার, আমার ইন্ডাস্ট্রি নিডটা কী, এবং সমাজের জন্য, দেশের জন্য এবং আমাদের পৃথিবীর জন্য কোন ধরনের গ্র্যাজুয়েট তৈরি করতে হবে, সেটা আমরা ক্লাসরুমে বা শিক্ষা অঙ্গনে আনতে পারছি কিনা। বাংলাদেশ কিন্তু এখনও যে শিক্ষা কার্যক্রম যে কোনো লেভেলে যেটা তারা ব্যবহার করছে, সেটা কিন্তু অনেক কিছুই আছে অপ্রাসঙ্গিক এবং অনেক কিছুই আছে অনেক বেশি সনাতনী। সেই সনাতনী পদ্ধতি থেকে যদি আমরা একটা আধুনিক পর্যায়ে যেতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে কাজ করতে হবে অনেকভাবে, যেটা হচ্ছে যে বিশ্বমানের শিক্ষা দেওয়ার জন্য সারা বিশ্বে যে স্ট্যান্ডার্ড
প্রসেস বা মডার্ন কারিকুলাম অথবা মডার্ন মেথড, সেই মেথডগুলো আমাদেরকে অ্যাডাপ্ট করতে হবে। কিন্তু বাংলাদেশে এক ধরনের ব্যুরোক্রেটিক জালে শিক্ষা ব্যবস্থাটা কিন্তু একদম পেঁচিয়ে আছে। সেটা ইউজিসি হতে পারে কারিকুলাম করার জন্য, কারিকুলামের জন্য যারা সম্পৃক্ত, এবং শিক্ষা মন্ত্রণালয়, তারা সবসময় এক ধরনের রেগুলেটরি ফ্রেমওয়ার্কের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ফেলে দিচ্ছে। সেই জায়গাটা যদি আমরা ফোকাস করি তাহলে আসলে আসলে দাঁড়ায় ওই জায়গাটাই, সেটা হচ্ছে যে আমাদের শিক্ষা অঙ্গনে কিন্তু আমাদের ফ্রিডম নাই। আমি কিন্তু সবসময় বলি যে বাংলাদেশে শিক্ষা অঙ্গনে, বিশেষ করে উচ্চশিক্ষা অঙ্গনে অনেক বেশি ফ্লেক্সিবিলিটি আনতে হবে, যে ফ্লেক্সিবিলিটির মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের নিজের ইন্ডিপেন্ডেন্ট একটা স্বাধীনভাবে কোনো কার্যক্রম চালানোর ক্ষমতা থাকবে। আমাদেরকে কিন্তু ঘিরে রাখা হয় অনেক ধরনের আইন দিয়ে, যে আইন বা যেই ব্যবস্থাটা আমাদেরকে সংকুচিত করে শিক্ষা। তো শিক্ষার সম্প্রসারণ না করে বাংলাদেশ কিন্তু শিক্ষা সংকুচিত করছে অনেকভাবে। ভালো শিক্ষক আপনি তখনই পাবেন যখন আপনি ভালো ছাত্র তৈরি করতে পারবেন, ভালো গ্র্যাজুয়েট তৈরি করতে পারবেন। এই করণীয় আপনাকে ঢেলে সাজাতে হবে। এক, মুক্ত বিশ্বের মতো চিন্তা করতে হবে। আপনাকে বারবার কিন্তু এই কারিকুলাম চেঞ্জ করার জন্য এখানে এক্সপেরিমেন্ট করতে হবে না। পৃথিবীতে কিন্তু স্ট্যান্ডার্ড প্রসেসই রয়েছে। সারা পৃথিবীতে কিন্তু স্ট্যান্ডার্ড প্রসেসটা যেগুলো রয়েছে সেগুলোকে এক্সাক্ট রেপ্লিকা আমাদের দেশে করতে পারি, উইথ অ্যান এডিশন। শুধু বাংলাদেশ এবং বাংলাদেশের ইতিহাস, এই চর্চাগুলো নিয়ে যখন আমরা কথা বলি যে আমাদের দেশের সংস্কৃতি, আমাদের ইতিহাস, আমাদের সামাজিক প্রেক্ষাপটে যেই কোর্সগুলো বা যেই শিক্ষাগুলো দরকার সেগুলো নিয়ে আমরা গবেষণা করতে পারি। কিন্তু আপনি এখন যদি বাংলাদেশে ম্যাথ কি পড়াবে, ইংরেজি কি পড়াবে, বিজ্ঞান কি পড়াবে, সারা পৃথিবীতেই কিন্তু এই উন্নত বিশ্বে কিন্তু এই সমস্ত বিষয়ের একদম উন্নত জ্ঞান দেওয়ার, একটা বাচ্চাকে উন্নত জ্ঞান দেওয়ার মানে কারিকুলামও তৈরি আছে, বই তৈরি আছে, আমরা এক্সাক্ট রেপ্লিকা করতে পারি। বাংলাদেশে যেটা দরকার হবে আসলে ওই সব লেভেলে পড়ানোর জন্য টিচার তৈরি করতে হবে, এবং এই টিচারটা তৈরি করতে গেলে জাতির যে পরিমাণ খরচ হবে অথবা যে পরিমাণ মানে ব্যবস্থা করতে হবে সেটা জাতিকে মানে ওইভাবে অ্যালাইন করে আনতে হবে। আমরা তো শিক্ষক নিয়োগ দেই শিক্ষক হওয়ার বিবেচনায় না, চাকরি দেওয়ার বিবেচনায়। তখন তো আপনি শিক্ষক পাবেন না। তা আমরা করছি কি, আমরা বারবারই একটা কারিকুলাম নিয়ে কথা বলি, আমরা বারবারই কোন কবিতা বা কোন গল্প কোনটা ভিতরে থাকবে সেটা নিয়ে কথা বলি, কিন্তু আমরা যারা পড়াবে তাদের নিজেদের কতটুকু প্রস্তুতি আছে বা সমসাময়িক জ্ঞান আছে, সেই জ্ঞান বা বিষয়ভিত্তিক জ্ঞান কতটুকু রয়েছে সেটা কিন্তু আমরা বিবেচনায় আনি না। ফলে আমাদের এই গ্যাপটা থেকে যাবে এবং এটা আরও অনেক দিন টিকে থাকবে। এই কথাটা আংশিক না, অনেকটাই হয়তো সত্য, সবার জন্য সত্য না, আমাদের জন্য সত্য না। আমরা ইভেন আপনাকে যদি বলি, আমরা বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের চেয়েও বেশি পরিমাণ গবেষণায় অনেক সময় টাকা খরচ করি, এবং সেটা অনেকে হয়তো জানবে না। আমরা এবছরও শিক্ষকদেরকে 11 কোটি টাকা দিয়েছি শুধু গবেষণা করার জন্য। সুতরাং এই যে গবেষণার পিছনে খরচ, আমরা কিন্তু একটা প্রাইভেট ইউনিভার্সিটি হিসেবেও কিন্তু খরচটাকে দিন দিন বাড়াচ্ছি, এবং ফলে আমরা সেটার রেজাল্টও পাচ্ছি যে আজকে প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে প্রথম সারির কয়টা বিশ্ববিদ্যালয় কিন্তু গবেষণার পিছনে খরচ করছে এবং গবেষণার সুযোগ দিচ্ছে, এবং তারা যেহেতু একটা অন্য ধরনের মেধাবী এবং একটা অন্য স্তরের কিছু ফ্যাকাল্টিকে ধারণ করে, তাদের কিন্তু এই বিশ্ববিদ্যালয় থেকেও গবেষণার সুযোগ থাকে। উল্টোটা যদি বলি, সরকারি ব্যবস্থায়ও কিন্তু শিক্ষকদেরকে গবেষণার জন্য কিন্তু সেই পরিমাণ সাহায্য বা সহযোগিতা করার কিন্তু স্কোপ নাই বা করছে না। যদিও আমি মনে করি যে যেখানেই একজন শিক্ষক আছে, সরকারি হোক আর বেসরকারি হোক, প্রত্যেকেই এই বাংলাদেশের শিক্ষা অঙ্গনে কাজ করছে। তাদেরকে জাতির একজন মানে ভালো শিক্ষক হিসাবে যদি তার সুযোগ থাকে কোনো গবেষণা করার, এটা জাতীয়ভাবেও কিন্তু তাদেরকে সাপোর্ট দেওয়া উচিত। আর গবেষণার কথা যেটা আপনি বলছেন, মানে সকল বিশ্ববিদ্যালয় বা সকল প্রতিষ্ঠান গবেষণার জন্য থাকবে সেটাও কিন্তু সত্যি না। উন্নত বিশ্বেও কিন্তু কিছু কিছু বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান সবাই কিন্তু গবেষণার দিকে অনেক ফোকাস করে না, বিকজ তাদের সেই ইনফ্রাস্ট্রাকচার থাকে না, তাদের সেই ইকোসিস্টেম থাকে না, তাদের সেই সাপোর্ট দেওয়ার অবস্থা থাকে না। সুতরাং এটা
হবে শুধুমাত্র যার মেধা আছে, যে গবেষণার সাথে সম্পৃক্ত আছে, তার জন্য সুযোগটা আছে কিনা। সেটা রাষ্ট্রীয়ভাবে সুযোগ থাকতে পারে, প্রাতিষ্ঠানিকভাবে সুযোগ থাকতে পারে, এবং সুযোগগুলো আমরা নিজেরাই করে দেওয়ার চেষ্টা করতে হবে, এবং আমরা তাই করি। এই বিশ্ববিদ্যালয়ে, আমাদের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে যেই শিক্ষকরা ভালো গবেষণা করতে চায়, তাদের গবেষণা বা প্রজেক্ট বা প্রপোজালগুলোকে ইভালুয়েট করার আমার একটা পদ্ধতি আছে, যেই পদ্ধতির মাধ্যমে একদম ওয়ার্ল্ড ক্লাস একটা প্রসেস, সেই প্রসেসের মধ্য দিয়ে তারা কম্পিট করে তারা কিন্তু প্রত্যেকটা প্রজেক্ট অ্যাপ্রুভ করে তারা কিন্তু গবেষণার জন্য টাকা নেয়। তার মানে হচ্ছে যার মেধা আছে, যার ভালো প্রজেক্ট আছে, যার আসলেই গবেষণাটা করলে কোনো ধরনের একটা মানে জ্ঞানের জগতে একটা নতুন কিছু সংযুক্ত হবে অথবা কোনো একটা সমস্যার সমাধান ঘটাবে, সেই জায়গায় কিন্তু নর্থ সাউথ বা কিছু বিশ্ববিদ্যালয় আছে কোনোভাবে পিছিয়ে নাই। বৈশ্বিক বাজারে বাংলাদেশের গ্র্যাজুয়েটদের এখনও অবদান অথবা তাদেরকে আমরা একদম ডিস্টিংটিভলি ডিফারেন্ট দেখছি না, অথবা তাদেরকে এখান থেকে নিয়ে যাওয়ার জায়গাটা আমরা খুব কম দেখছি। এর মূল কারণ হচ্ছে দুটো। একটা হচ্ছে যদি সামগ্রিকভাবে বলেন তাহলে আমি স্বীকার করব যে আমি তো প্রথমেই বলেছি যে আমরা এখনও কোনো গ্র্যাজুয়েট তৈরি করি না কোনো বিষয়ে, যে বিষয়ে প্রতিষ্ঠান বলতে পারে আমরা বেস্ট, কিন্তু আমাদের দেশে কিন্তু বেস্ট স্টুডেন্ট রয়েছে, প্রতিভাবান ছেলে মেয়ে রয়েছে, তারা কিন্তু ঠিকই ভালো করে, যেহেতু তার নিজের চেষ্টাটা অনেক দূর রয়েছে, সেজন্যই তারা কিন্তু উন্নত বিশ্বে গিয়ে উন্নত জায়গায় পড়াশোনা করতে পারে, উন্নত জায়গায় তারা কন্ট্রিবিউট করতে পারে, এবং উন্নত ক্ষেত্রে তারা আবার চাকরি এবং অন্যান্য সুযোগ করে নিচ্ছে। কিন্তু এটা যদি স্ট্যাটিস্টিক্যালি দেখি, এই সংখ্যাটা এখনও অনেক অনেক কম। যেটা হচ্ছে যে যখনই আপনি বলবেন যে আপনি স্কিল দিতে পারছেন না, স্কিল যদি না দিতে পারেন, আপনি বৈশ্বিক বাজারে সেই পরিমাণ গ্র্যাজুয়েট তো কখনোই দেখবেন। আমি আমাদের এখানে একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি। আমাদের একটা প্রজেক্ট আছে মানে জাইকার সাথে, জাপানের সাথে, যেই প্রজেক্টের মাধ্যমে আমরা কিন্তু গতানুগতিক শিক্ষার সাথে আমরা কিছুটা স্কিল বা ভাষার জ্ঞান দিয়ে দিচ্ছি। আমরা 492 স্টুডেন্টকে এখানে থেকে প্রস্তুত করেছি, যার মধ্যে 284 জন স্টুডেন্ট এই জাপানে চাকরি নিয়ে গেছে। তারা সবাই 3 থেকে 4 লক্ষ টাকা বেতনে বাংলাদেশ থেকে ব্যাচেলার পাশ করে এখান থেকে গিয়েছে। তাহলে এখান থেকে যে সম্ভব না, এটা আমি স্বীকার করব না, এখান থেকে খুবই সম্ভব না হচ্ছে বিকজ আমরা সবাইকে সার্টিফিকেট দিয়ে তারপর রাস্তায় ছেড়ে দিই, কিন্তু আমরা তাদেরকে প্রপার যেই টেকনোলজিক্যাল জ্ঞান অথবা যেই স্কিলটা দিতে হবে, সেই জায়গা থেকে আমরা দূরে আছি। সেই স্কিলটা দিতে গেলে সবসময় ক্লাসরুমের জ্ঞান দ্বারা সেটা সম্ভব হয় না। সেটার জন্য রাষ্ট্রের, সেটার জন্য প্রতিষ্ঠানের, সেটার জন্য আমাদের সমাজের, সেটার জন্য আমাদের ইন্ডাস্ট্রির সবার সহযোগিতা দরকার। দেখুন, একটা ছোট্ট প্রজেক্ট থেকে যদি আপনি এই পরিমাণে স্টুডেন্টকে ট্রেনিং করে 2 বছরের মধ্যে মানে আপনি 284 জনের বৈশ্বিক বাজারে আপনি একটা দেশের মধ্যে পাঠাতে পেরেছেন, তাহলে আপনি কেন সম্ভব না যে এটাকে আমরা স্কেল আপ করি। আমাদের ঠিক একইভাবে চায়নার সাথে আমাদের এরকম অনেক কোলাবোরেটিভ প্রজেক্ট আছে, যার মাধ্যমে আমরা প্রতি বছরই কিন্তু শত শত স্টুডেন্ট আমাদের যাচ্ছে, যারা চায়নাতে মানে চাকরি করছে বা পড়তে যাচ্ছে, উচ্চশিক্ষা যাচ্ছে। কিন্তু আমরা করছি কি, আমরা সবসময় চিন্তা করি যে এক লাইনের মধ্যে আমি ম্যাট্রিকে পর্যন্ত এই কোর্সগুলো পড়াবো, ইন্টারমিডিয়েট পর্যন্ত এই কোর্স পড়াবো, এবং তারপরে সে যে সাবজেক্টে পড়বে ওই বিশ্বভিত্তিক কিছু সাবজেক্ট পড়িয়ে তাকে জীবনে ছেড়ে দেব। ফলে সে যখন কর্মক্ষেত্রে যায় তার আর কোনো স্কিল থাকে না, এবং সে আলটিমেটলি যেখানে কাজ করে সেখানেও কন্ট্রিবিউট করতে পারে না। তো আমরা একটা সম্পূর্ণ মানুষ চাই প্রথমে, বিফোর সে ইঞ্জিনিয়ার, ডাক্তার কিংবা লয়ার কিংবা ফার্মাসিস্ট কিংবা অন্য কিছু, আগে তো তাকে মানুষ হিসেবে তৈরি করতে হবে। তো সেই শিক্ষা ব্যবস্থার মধ্যে তো এখন সেই জিনিসগুলোর অবস্থান নাই। মোরালিটি, ইন্টিগ্রিটি, সততা, হ্যাঁ, এবং এই মোরাল জ্ঞানগুলো, এথিক্যাল জ্ঞানগুলো দেওয়ার তো প্রক্রিয়া আমরা দেখছি না, যে বাচ্চারা যে তারা ওই জিনিসটা শিখবে কোনো না কোনো ধরনের এক্সারসাইজ বা ক্লাসরুমের ডিসকাশনের মাধ্যমে। তো আমার মনে হয় এইসব জায়গায় গুরুত্ব দিতে হবে। না, এর কথাটা ঠিক না, কিন্তু এটা যারা জানে না তারা এটা বলে যে বেসরকারি বিশ্ববিদ্যালয়। আমি আমার বিশ্ববিদ্যালয়ের কথা বলি, আমরা এ পর্যন্ত 1700 স্টুডেন্টকে মুক্তিযুদ্ধ না
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ধনী শ্রেণীর না, আমার এখানে এবছরই ড্রাইভারের সন্তান ভর্তি হয়েছে, সব ধরনের বাচ্চারা পড়ে, যারা জানে না তারা এই বিশ্ববিদ্যালয়, এইটা সরকারি ইউনিভার্সিটি যেরকম এরকম। আমার এখানে গ্রামের ছেলে পড়ে এখন অনেক বেশি দেন, মানে মফস্বলের ছেলে পড়ে অনেক বেশি দেন শহরের ছেলে। এটা যারা জানেন, এটা 80%ই এখন বলতে গেলে যে সারা বাংলাদেশ থেকে প্রান্তিক জায়গা থেকে আসা ভালো ছেলেরা, এরা ভালো ছাত্র। ধনীর সন্তানরা পড়ছে, ধনীর সন্তানরা পড়ছে রাইট অ্যামাউন্ট অফ টিউশন দিয়ে, আবার গরিবের সন্তানরা পড়ছে টিউশন সাপোর্ট নিয়ে 25%, 50%, 75%, 100%। প্রাইভেট বিশ্ববিদ্যালয় কিন্তু সবচেয়ে বেশি সুনামধারী। আপনি আমেরিকাতে যান, আপনি সবচেয়ে বেশি প্রাইভেট ইউনিভার্সিটি পাবেন যারা সবচেয়ে বেশি সুনামধারী। এটার মধ্যে হার্ভার্ড আছে, এমআইটি আছে, কর্নেল আছে, কলাম্বিয়া আছে, ব্রাউন আছে, ডার্টমাউথ আছে, অল মানে প্রিন্সটন আছে। আপনি যত ভালো বিশ্ববিদ্যালয়ের নাম তুলবেন, অক্সফোর্ড বলেন, ক্যামব্রিজ বলেন, সবগুলো কিন্তু প্রাইভেট উদ্যোগে। সুতরাং প্রাইভেটের এই কনসেপ্টটাকে যারা প্রাইভেট এবং পাবলিক বলে ডিফারেন্সিয়েট করে, তাদের মধ্যেও কিন্তু ধারণার ভুল আছে। মূল বিষয়টা হচ্ছে, আমাকে যদি সাধারণ নাগরিক হিসেবে বলেন, আমি বলবো রাষ্ট্র প্রত্যেকের পড়াশোনার দায়িত্ব নেওয়া উচিত। ফলে সেখানে হয়তো কোনো প্রাইভেট শিক্ষারই কোনো চিন্তা করতে হতো না। কিন্তু রাষ্ট্র তো সেটা পারে নাই, রাষ্ট্র সেটা পারছেও না, রাষ্ট্র সেটা পারবেও না। আমাদের দেশে যদি বলি, সকল বাচ্চার স্কুলে যাওয়া উচিত, সকলের একই সুবিধা নিয়ে, সেটাকে আমরা নিশ্চিত করতে পেরেছি? আমরা তো পারিনি এখন পর্যন্ত। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ফ্লেক্সিবল করতে হবে এবং ফ্রিডম দিতে হবে। এই ফ্রিডমের মধ্যে যখন আমরা কথা বলি, তখন কিন্তু আমাদেরকে যারা রেগুলেট করে তারা কিন্তু সেটা মানতে চায় না। তারা মনে করে যে কারিকুলামটা তারা কন্ট্রোল করবে। আন্তর্জাতিক শিক্ষা দিবসে এআই নিয়ে কথা বলেছে, তারা বলেছে যে এআই অ্যান্ড এডুকেশন। আমি যদি কালকে এই এআই নিয়ে বাংলাদেশের কয়েকটা বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় ঠিক মতো, আপনি হার্ডলি ফিউ ইউনিভার্সিটি ফিউ কোর্সেস পাবেন। কিন্তু আমি যদি বলি যে কালকে আমি একটা এআই নিয়ে একটা প্রোগ্রাম চালু করব যেটা খুবই প্রাসঙ্গিক, সেটা আগামী 3 বছর লাগবে। আপনি যত রকম গভর্নমেন্টের বা প্রতিবন্ধকতা আছে এগুলো চড়াই উতরাই করে যখন আপনি করবেন, তখন ওই এআই প্রসঙ্গটা পৃথিবীর প্রয়োজনে আবার পিছনে পড়ে যাবে। সুতরাং এখানে ফ্লেক্সিবিলিটি থাকতে হবে, যে শিক্ষকরা, ভালো শিক্ষক, ভালো প্রতিষ্ঠানরা যেটা চিন্তা করবে তাকে সেটা পড়ানোর সুযোগ করে দিতে হবে বাচ্চাদেরকে পড়ানোর জন্য। এবং যে খারাপ করবে সে কিন্তু কম্পিটিশনে, প্রতিযোগিতার একটা পৃথিবীতে বাস করে, তার গ্র্যাজুয়েটরা পিছিয়ে যাবে। আপনি লেট ইউ টেক ইন এন ওপেন ফ্লোর, যে আপনি টিকে থাকবেন কম্পিট করে, যেটা আমরা বলি নর্থ সাউথ থেকে, আমরা সবসময় বলি যে আমাদেরকে সবচেয়ে টাফেস্ট প্রসেস দেন, আমরা কিন্তু টাফেস্টটা বিট করবো, অ্যান্ড উই টেক দ্য চ্যালেঞ্জ। তো যে জিনিসটা আপনি ম্যানেজ করতে পারছেন না, সেটা আপনি ম্যানেজ না করে আপনি কন্ট্রোল করার চেষ্টা করতেছেন। আর আমাদের অন্যদেরও ভিউ তাই, যে আমার তো মানে বইটা পেতে গেলে এই ধরনের কথা বলা উচিত, ভুল থাকলে এই ধরনের কথা বলা উচিত। অনেক কিছু আমি বলি, ফ্রিডম যখন দেওয়া হবে, মার্কেট কম্পিটিশনে হারিয়ে যাবে খারাপ জিনিসটা, টিকে থাকবে শুধুমাত্র ভালো জিনিসটা।